ঘুম থেকে উঠে দুপুর দুপুর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অনিমেষ এক মনে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ একটা সিগারেট ধরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আরে অফিস তো পরশু থেকে, তা আজই ভর দুপুরে না গিয়ে একেবারে কাল সকাল সকাল বেরালে হতো না? বললাম, কালকের দিনটা ঘরে একা কাটিয়ে নেটফ্লিক্স আর বিয়ার পার্টি করে নিজেকে প্রিপেয়ার করব। প্রিপেয়ার মানে? আমি বললাম, পরশু থেকে যে অফিস তার প্রিপারেশন, আর তাছাড়া একটা দিন নিজেকে না দিলে এই ছুটি ভালো করে হজম হবে না যে। অনিমেষ আমাকে বাড়ি অবধি মানে কলকাতা অবধি ছাড়তে আসতে চেয়েছিল, কিন্তু আমি বারণ করে দিয়েছি। কারণ দুদিন পর ওর কানাডার ফ্লাইট, ওরও এখন অনেক কাজ। এত বিজিনেসের মধ্যেও আমার জন্য 8 দিন সময় যে ও বার করতে পেরেছে, এটাই আমার জন্য অনেক। আর তাছাড়া ওর এখন বাড়ি গিয়ে বাড়ির লোকের সাথে সময় কাটানো দরকার। হঠাৎ একটা আচমকা ব্রেক আমার সারা শরীর সজাগ করে তুলল। গাড়িটা লো স্পিডে ছিল ঠিকই, কিন্তু সিট বেল্ট না থাকলে এই স্পিডেও মাথাটা ফেটে যেতে পারত। একটু উঁকি ঝুঁকি মেরে দেখলাম আমাদের গাড়ির সামনে একটা মরা বিড়াল পড়ে আছে, কুচকুচে কালো। দেখে মনে হচ্ছে সদ্য অ্যাক্সিডেন্ট হয়েছে। অনিমেষ জানে যে আমি নাস্তিক, তাই সে আমাকে কিছু না বলে চুপ করে গাড়িটা ঘুরিয়ে এগিয়ে চলল। মিনিট দুয়েকের মধ্যে আমরা এসে পড়লাম দীঘা বাস স্ট্যান্ড। সেখান থেকে অনিমেষকে গুড বাই বলে ভিতরে ঢুকে জানতে পারলাম যে ভোটের কারণে বেশিরভাগ গাড়ি টেক ওভার করে নেওয়া হয়েছে। পুরো বাস স্ট্যান্ডটা খালি বললেই চলে। একজন বলল দীঘা থেকে কলকাতা যা বাস ছিল সব বেরিয়ে গেছে দুপুর 2টোর মধ্যে। হঠাৎ মনে পড়ল অনিমেষের প্রস্তাবটা। ওকে ফোন করতেই যাব, ঠিক তখনই চোখে পড়ল একটা দীঘা কুকড়াহাটি লেখা বাস ধীর গতিতে গেটের দিকে আসছে। দৌড়ে গিয়ে উঠে দেখলাম বাসটায় তেমন ভিড় নেই, তবে খুব খালি বললেও চলে না। কিছুক্ষণ পর 2টো খালি সিট চোখে পড়ল। দেখা মাত্রই উইন্ডো সিটটা অকুপাই করে নিলাম। কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ মনটাও বেশ আনন্দে ভরে গেল। অনেক দিন পর এরকম পাগলের মতো ঘুরে বেড়ালাম, আর পুরোটাই অনিমেষের জন্য। ও না হুজুক তুললে হয়তো পুরো ছুটিটাই ঘরে বসে কাটিয়ে দিতাম। মনে পড়তে লাগলো অনিমেষের হতাশা ভরা মুখটা, আর সেই হতাশা ভরা মুখে ভয়ের ছাপ। আসার পথে যেটা হয়েছে সেটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা না থাকলেও অনিমেষ মোটেই ব্যাপারটাকে ভালোভাবে নেয়নি। আমার কাছে এগুলো সব অন্ধবিশ্বাস আর কুসংস্কার। কিসের ভূত প্রেত আর কিসের ভগবান? যদি ভগবান থাকতো তাহলে পৃথিবী জুড়ে এত প্রবলেম কেন? অনিমেষের সাথে আমার ভালো বন্ধুত্ব হওয়ার একটা অন্যতম কারণ যদিও এটাই যে ও কখনো আমাকে নাস্তিক হওয়ার জন্য কথা শোনায় না, বা ফালতু অশিক্ষিতদের মতো ইললজিক্যাল তর্কও করে না। ও ভগবানে বিশ্বাস করলেও আমার চিন্তাভাবনা আর আমার নাস্তিক হওয়া নিয়ে কোনো কমপ্লেন না করে বরং আমাকে অ্যাপ্রিসিয়েট করে। ওর মতে সবার আলাদা আলাদা চিন্তাভাবনা থাকাটাই নাকি স্বাভাবিক, কিন্তু সেই নিয়ে তর্ক বিতর্ক না করে যে যেমন তাকে সেভাবে অ্যাকসেপ্ট করলেই ভালো। ওর বাড়ির লোকজনও আমাকে অ্যাপ্রিসিয়েট করে। আন্টি বলেন ভগবানের নাকি যায় আসে না যে কে তাকে মানে আর কে তাকে মানে না। যে সৎ পথে চলে তাকে ভগবান ভালোবাসেন আর সবসময় রক্ষা করেন। অদ্ভুত ওনার বিশ্বাস। এই সমস্ত কিছু ভেবে ব্যাপারটাকে অ্যাভয়েড করব ভাবছি, কিন্তু বারবার সেই কালো বিড়াল আমার চোখের সামনে ভেসে উঠছে। রক্ত মাংস দলা পাকানো তার মৃতদেহ মনে আসলে পুরো গা জুড়ে কিরকম একটা যেন শিহরণ জেগে উঠছে। ওদিকে কলকাতায় নাকি একটা চাইল্ড মার্ডার নিয়ে বিশাল তোলপাড় চলছে, আর সেই নিয়ে বাসে অনেকে বিড়বিড় করে কনস্ট্যান্টলি আলোচনা করে চলেছেন। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আশপাশটা দেখতে দেখতে বাস ছেড়ে দিল। রাস্তাঘাটে লোকজন আর যানবাহনের সংখ্যা দুটোই কম। তার মধ্যে একটা অদ্ভুত জিনিস হলো, বাসটা পরের স্টপেজে ঢুকতেই বাস স্টপ থেকে জাস্ট একটু দূরে একটা দোকানে একটা বাচ্চা ছেলেকে দেখতে পেলাম। হয়তো কিছু একটা কিনছে। বয়স 12 থেকে 14-র মধ্যে হবে। গায়ের রং আর পোশাক আশাক দেখে মনে হচ্ছে না যে এখানকার লোকাল।
বেশি মাথা ঘামালাম না, কারণ এই সময় অনেক লোকজনই সপরিবারে দীঘা বেড়াতে আসেন। কিন্তু সমস্যা হলো, এই বাচ্চাটাকে যেন কোথাও আগে আমি দেখেছি, কিন্তু কোথায় কিছুতেই মনে পড়তে চাইছে না। তারপর বাস ছেড়ে দিল, আর আমিও ব্যাপারটাকে ভুলে গেলাম। কিন্তু বাসটা যেই পরের স্টপেজে পৌঁছালো, সেখানে বাস স্টপের কাছে আবার আমি ওই ছেলেটাকে দেখলাম। এইবারেও ব্যাপারটাকে নেগলেক্ট করলাম এই ভেবে যে হয়তো প্রাইভেট ভেহিকেলে করে যাতায়াত করছে, যদিও আশপাশে তেমন কিছু একটা দেখতে পেলাম না। বাসটা যখন স্টপেজ ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তখনও বাচ্চাটাকে দেখলাম বাস স্টপের কাছে একটা দোকানে দাঁড়িয়ে। তারপরে একটা কল এলো, অনিমেষ ফোন করেছে। হ্যালো। ওকে বাসের ঝামেলার ব্যাপারে কিছু বললাম না। বাসটা যখন পরবর্তী স্টপে ঢুকছে, কথা বলা শেষ করে ফোনটা রেখে বাইরে তাকালাম। এই জায়গাটা একটু জনবহুল, বেশ লোকজন ভর্তি, আর সেই লোকজনের ভিড়ে রাস্তার এক ধার বেয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে সেই লাল টি শার্ট পরা বাচ্চা ছেলেটা। কোনো গাড়ি বা কিছু তো তেমন দেখতে পাচ্ছি না, তাহলে এই বাচ্চা ছেলেটা প্রত্যেকবার আমার আগে কি করে এসে পৌঁছাচ্ছে? জানবারও কোনো উপায় নেই, কারণ আমি বাসের ভিতরে আর ছেলেটা বাইরে। তাই নিজের কৌতূহল চেপে রেখে ফোনে গান চালিয়ে হেডফোনটা কানে গুঁজলাম। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। তারপর বাসটা কিছুটা এগোতেই বাইরে তাকিয়ে দেখলাম ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে, যেন আমার মনের সমস্ত প্রশ্নগুলো সে শুনতে পেয়ে গেছে। ও কি জেনে বুঝে ফলো করছে আমাকে? দূর, এসব কি সব ভাবছি। একটা বাচ্চা ছেলে, ও আমাকে কি ফলো করবে, আর করবেই বা কেন? তারপর বেশ খানিকটা যাওয়ার পর হঠাৎ বাস থেমে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। সব লোকজন দেখলাম দ্রুত গতিতে গাড়ি থেকে নামছে। আমি কান থেকে হেডফোন বার করে বাইরে বেরিয়ে একটু তদন্ত করে জানলাম বাসটা নাকি খারাপ হয়ে গেছে। এবার কেন জানি না আমার মনের ভিতর থেকে কেউ জিজ্ঞাসা করছিল যে এসব এসব কিছু ওই কালো বিড়ালটার জন্য নয় তো? নিজেকে সংযত করে ভাবলাম, না না, এসব কি ভাবছি আমি। ভোটের কারণে ভালো বাসগুলোকে তুলে ধজে যাওয়া বাসগুলোকে রেখে দিয়েছে পাবলিকের জন্য। পশ্চিমবাংলায় কোনো নতুন ব্যাপার নয়। বারবার ভাবছিলাম অনিমেষের কথাটা শুনে নিলেই ভালো হতো হয়তো, বা আগে থেকে একটা এসি বাসের টিকিট কেটে রাখলে এই ঝামেলাটাই হয়তো হতো না। বাসের বাকি লোকজনের সাথে এগিয়ে গেলাম। একজন বলল সামনে নাকি একটা টোটো স্ট্যান্ড আছে। তারপর যা হোক করে কুঁকড়াহাটি পৌঁছাতে পৌঁছাতে আমার প্রায় 8:30 বেজে গেল। ভাগ্যক্রমে শেষ ভ্যাসেলটা পেয়ে গেলাম। ভেবেছিলাম খুব ভিড় হবে বোধহয়, কিন্তু বেশ ফাঁকায় ফাঁকায় মিনিট 25-এর মধ্যে ভ্যাসেল আমাকে নদী পার করে পৌঁছে দিল রায়চকে। ফেরিঘাট থেকে বাইরে বেরিয়ে দেখলাম একটা রায়চক টু ধর্মতলা লেখা বাস দাঁড়িয়ে আছে। কিন্তু বাসটায় ভিড় দেখে উঠবো কি উঠবো না এই ভাবতে ভাবতেই বাসটা ছেড়ে দিল। ফাঁকা বাস স্টপে আমি আর হাতে গোনা কিছু লোকজন, যার মধ্যে দুজন আমার সাথেই লাস্ট ভ্যাসেলটা করে নদী পার করেছে। একজন বয়স্ক লোক পাশ থেকে বলল, আসুন তো দেখি ওই ট্যাক্সিটা যায় কিনা। যতক্ষণে আমরা পৌঁছালাম ততক্ষণে ট্যাক্সিটাকে অন্য দুজন লোক রিজার্ভ করে নিল। আমার পাশের ভদ্রলোকটি বললেন, এ কি ভারী বিপদ, এত রাতে গাড়ি না পেলে তো। এই জায়গাটাও তো খুব একটা ভালো না। কথাটা গায়ে নিলাম, কারণ আশেপাশে তাকিয়ে দেখলাম আমি আর সেই ভদ্রলোক ছাড়া সেখানে আর তেমন কেউ নেই। কিছু লোকাল লোকজন আছে আশপাশে দোকানগুলোর কাছাকাছি। আর ঠিক তখনই একটা পুরনো এসইউভি গাড়ি এসে আমাদের কাছে দাঁড়িয়ে ধর্মতলা ধর্মতলা করে ডাক দিতে লাগলো। ধর্মতলা ধর্মতলা। আমি আর সেই ভদ্রলোক দৌড়ে গাড়িটাতে উঠে পড়লাম। এ সুযোগ আর ছাড়া যায়? কিন্তু গাড়িতে উঠে দেখলাম আমার ঠিক পাশে বসে আছে সেই লাল টি শার্ট পরা বাচ্চা ছেলেটা। ড্রাইভার জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? আমি কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বললাম, বেহালা যাবত, যাবে তো? ড্রাইভার বলল, হ্যাঁ, 300 টাকা ভাড়া। আমি বললাম, বাপরে, 300 টাকা? আচ্ছা চলো, আর কি করা যাবে।
ভদ্রলোক যিনি আমার সাথে একসাথে গাড়িতে উঠেছিলেন তিনি মানখান্দায় নেমে গেলেন। এখন গাড়িতে 4 জন, আমি, ড্রাইভারের পাশে বসে একজন যে ড্রাইভারের সাথে গল্প করছে, দেখে মনে হচ্ছে একে অপরকে চেনে, আর আমার সামনে বসে ওই বাচ্চা ছেলেটা এক মনে মোবাইলে গেম খেলে যাচ্ছে। ছেলেটাকে সামনে দেখে নিজের কৌতূহল আটকাতে পারলাম না। মনে অনেক প্রশ্ন হচ্ছিল। এক তো ও কি আমায় ফলো করছিল, আর দ্বিতীয় আমার আগে নদী পার হয়ে রায়চক পৌঁছালো কিভাবে ও, আর ওর মা বাবাই বা কোথায়? এত রাতে একটা বাচ্চা ছেলে একা কোথায় যাচ্ছে? কিন্তু এইরকম প্রশ্নের বৃষ্টিপাত করলে সে হয়তো বিরক্ত হয়ে বা ভয় পেয়ে কথাই বলবে না। তাও নিজেকে আটকাতে না পেরে ছেলেটাকে জিজ্ঞেস করে বসলাম। বললাম, তুমিও কি দীঘা থেকে ফিরছো? ছেলেটা কোনো উত্তর দিল না, সে এক মনে গেম খেলে যাচ্ছে। বললাম, বাবা মা কোথায় তোমার? তুমি একা যাচ্ছ কোথায়? বাড়ি কোথায় তোমার? সে তখনও এক মনে গেম খেলে যাচ্ছে। উত্তর না পেয়ে নিজেকে একটু বোকা বোকা লাগলো। আমিও চুপ করে গেলাম। তারপর নিস্তব্ধতা ভেঙে সে কথা বলল। সে বলল, পুরো পৃথিবীটাই তো আমার বাড়ি। সে তো ঠিক, কিন্তু তাও নিজের বাড়ির মতো শান্তি কিন্তু সারা পৃথিবীতে নেই। ছেলেটি বলল, এ পৃথিবীতে কিছুই নিজের নয়, আজ যা আপনার কাল তা অন্য কারোর হবে। বুঝতে পারলাম বেশ স্মার্ট ছেলেটি। ওকে বললাম, এত রাতে তোমার মতো একটা বাচ্চা ছেলের একা একা যাতায়াত করা ঠিক নয়, দিনকাল ভালো নয়। তা তোমার মা বাবা কোথায়, আর তুমি একাই বা কেন? ছেলেটা বলল, মা বাবার কাছেই যাচ্ছি, বাড়িতে মন বসছিল না, তাই ঘুরতে বেরিয়েছিলাম। মনে মনে ভাবলাম, এ কি যুগ এসেছে রে ভাই, আর এর মা বাবাই বা কেমন মা বাবা? একটা বাচ্চা ছেলেকে এত বড় অচেনা শহরে অচেনা লোকজনের সাথে দিন রাত একা ছেড়ে দিয়েছে। আমাকে চমকে দিয়ে বাচ্চা ছেলেটা বলল, আমার বাবা মা ভালো লোকজন, তারা বলে পৃথিবীতে কেউ অচেনা নয়। কথাগুলো শুনে বুকের ভিতরটা কেন জানি না কিরকম একটা হতে শুরু করলো। বেশ ভালো লেগে গেল বাচ্চাটাকে। জিজ্ঞেস করলাম, তা তুমি যাচ্ছ কোথায়? ছেলেটা উত্তর দিল, সেখানে যেখানে সবাইকে একদিন যেতে হবে। খুব অদ্ভুত লাগলো উত্তরটা শুনে। আমার 32 বছর বয়স অবধি এরকম কোনো বাচ্চার সাথে আমার কখনো পরিচয় হয়নি। ওকে জিজ্ঞেস করলাম, সবাইকে যেতে হবে মানে? কোথায় যেতে হবে সবাইকে? হঠাৎ দেখলাম গাড়িটাকে রাস্তার ধারে থামিয়ে ড্রাইভার আর ড্রাইভারের পাশের সেই লোকটা বাইরে বেরিয়ে এসে পিছনের দরজা খুলে আমাকে বলল, আরে নামুন বাবু মশাই, একটু কথাবার্তা বলি। শুধু বাচ্চাদের সাথে গল্প করলে হবে? আমাদেরকেও একটু গল্প শোনান। বাইরে বেরিয়ে আশপাশটা ভালো করে চেয়ে দেখলাম। যেখানে আমরা এসে পৌঁছেছি জায়গাটা সরিষা থেকে জাস্ট একটু এগিয়ে, কিন্তু এক্স্যাক্ট এই জায়গাটা কোথায় তা বলা ভারী মুশকিল। রাস্তার দুধারে ফাঁকা জমি, কোথাও কোনো ঘর বাড়ি বা কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। বুঝতে পারলাম বড় বিপদে পড়েছি। ড্রাইভারটা তার প্যান্ট থেকে একটা দেশি রিভলভার বার করে তাক করে আমাকে দেখে বলল, যা ক্যাশ আছে সব বার কর, আর ওই ফোন আর আংটিটাও তাড়াতাড়ি। আমি বললাম, তোমাদের যা দরকার নিয়ে নাও, কিন্তু আমাদের ক্ষতি করো না। ড্রাইভারের পাশের লোকটা বলল, আমাদের মানে তোর কি ছেলে হয় নাকি মালটা? একে নিয়ে বেগার মাফিয়ার কাছে বেচলে মিনিমাম 50,000 পাবো। বল, তুই দিবি 50,000? আর সেটা শুনে আরেকজন বলল, তোর বেগার মাফিয়া, ইসালা বড় লোকের বাচ্চা আছে, একে কিডন্যাপ করে এর বাপের থেকে মিনিমাম 50 লাখ নেব, তারপর মালটাকে বেচে দেবো। আমি বললাম, না না প্লিজ, একবার আমার কথাটা শুনে দেখো, আমি তোমাকে। এই যে দাদা, এখন আপনি বাচ্চাটার কথা ছাড়ুন আর নিজের কথা ভাবুন। মৃত্যুকে এত সামনে থেকে দেখে আমার সারা শরীর অবশ হয়ে গেল। আমি বললাম, তোমরা যা চাইলে সবই তো তোমাদের দিয়ে দিলাম, আমাকে মেরে তোমাদের কি লাভ?
বরং ফালতু পুলিশের ঝামেলায় পড়তে হবে। ড্রাইভারের পাশের লোকটা দৌড়ে আমার দিকে এগিয়ে এসে বলল, এই বাল, তুই বেশি সেয়ানা সাজবি না, বুঝলি? আমাদের জানা আছে তোর নিয়ত। এ প্রবি, তুই কি ভাবছিস? মা শেষ কর মালটাকে, তারপর বেরো এখান থেকে। পুলিশ চলে আসলে এক করতে আরেক হবে। বলে সে ড্রাইভারের হাত থেকে পিস্তলটা নিয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, তুই যা, আমায় দে। তুই এই ছোকরাটাকে হাত পা মুখ ভালো করে বেঁধে ফেল। দেখ, গাড়ির মধ্যে কাপড় দড়ি সব আছে। কিছু মনে করবেন না বাবু, আপনাকে মারার আমাদের কোনো ইচ্ছে ছিল না, কিন্তু কি করব, আপনাকে ছেড়ে দিলে পুলিশের আমাদেরকে খুঁজতে সাহায্য হবে যে। তারপর আচমকা বাচ্চাটার দিকে বন্দুক তাক করে বলল, এই শালা, কি দেখছিস তুই আমার দিকে তাকিয়ে? ভয়ডর নেই তোর? শালা বহুত পাওয়ারফুল ফ্যামিলির ছেলে মনে হচ্ছে। তোর বাপের কাছে 50 লাখ না 1 কোটি চাইবো, সেই তাকিয়ে আছিস? চোখ নিচে কর। বাচ্চাটা লোকটার মুখের দিকে ঠায় তাকিয়ে আছে। সত্যি যেন ভয়ের কোনো চিহ্ন নেই তার মুখে। আমি বললাম, তুমি আমাকে মারবে মারো, কিন্তু প্লিজ বাচ্চাটার কোনো ক্ষতি করো না। লোকটা আমার দিকে তাকিয়ে বন্দুক তাক করে বলল, তোর তো পারা বিশাল চর্বি, হাত উপরে কর, হাত উপরে। তারপর আমাকে রাস্তার এক ধারে নিয়ে গিয়ে বলল, এই মরা পৃথিবীতে বেঁচে আর কি করবেন বাবু মশাই? এই পৃথিবী শয়তানের কবজায়। খবরে দেখেন না কিভাবে যুদ্ধ করে নিরীহ লোকজনকে মেরে ফেলা হয়, বাচ্চাদেরকে রেপ করে একাধিক লোক ছিঁড়ে খায়। তখন আপনার মনে ভালোবাসা জাগে না, তাহলে এখন এই অজানা ছোড়াটার জন্য কষ্ট কেন পাচ্ছেন? আপনাকে আমি শান্তি দিয়ে দিচ্ছি, এই পৃথিবীর অত্যাচার আর আপনাকে নিতে হবে না। সোজা একদম চলে যাবেন ভগবানের কাছে, একদম ফুল শান্তি। আর ভগবান, সে যদি থাকতো তাহলে এই দিনটা আমায় দেখতে হতো না। কেন জানি না, লোকটার কথাগুলো আমার মনে বসে গেছিল। সত্যিই তো তাই। পৃথিবী জুড়ে মানুষের ওপর যা অত্যাচার হয়, সেগুলোকে নেগলেক্ট করে আমরা যে নিঃস্বার্থে আনন্দে জীবন কাটাই, তার জন্য আমরাও কি দোষী নই? কিন্তু ভগবানকে মেনে এরকম বোকার মতো না মরে নিজের শেষ সময়টুকুও আমি যে সত্যিকে বিশ্বাস করে গেছি, এখন এটাই আমার জন্য অনেক। বাচ্চা ছেলেটার কথা ভেবে আমার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তারপর যেই না তার দিকে তাকালাম, একটা অদ্ভুত ব্যাপার নোটিস করলাম। সে তখনও এক মনে তাকিয়ে আছে ওই বন্দুকধারী লোকটার দিকে। তারপর হলো একটা আশ্চর্য জিনিস। সেই বন্দুকধারী লোকটা বন্দুকের মুখটা আমার দিক থেকে সরিয়ে নিজের দিকে তাক করলো। তার বন্ধু মানে ড্রাইভার, যে এতক্ষণ গাড়িতে দড়ি খুঁজছিল বাচ্চা ছেলেটিকে বাঁধবে বলে, সে দৌড়ে দৌড়ে এগিয়ে এলো। এই ভাই, কি করছিস সব? পাগল হলি নাকি? এই চলতে চলতে তার বন্ধু পিস্তলের নলটা নিজের মুখে ঢুকিয়ে নিজেকে শুট করে দিল। নিমেষের মধ্যে তার দেহটা রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে গেল। ভয়ে আমার পা কাঁপছে, কিছুতেই সেটাকে কন্ট্রোল করতে পারছি না। ড্রাইভারটা চিৎকার করে এই সাবির বলে কেঁদে উঠল। কি হলো ব্যাপারটা আমি কিছুই বুঝলাম না। তারপর শুরু হলো সেই মুহূর্ত যেটা আমাকে সারা জীবনের জন্য পরিবর্তন করে দিল। পাশে তাকিয়ে দেখলাম সেই বাচ্চা ছেলেটি হাসছে। সেই হাসি কোনো বাচ্চা ছেলের আনন্দের হাসি নয়, বরং মুখের কোণে লেগে থাকা এক দানবীয় শয়তানি হাসি। তারপর সে আস্তে আস্তে আমাদের চোখের সামনে মাটি ছেড়ে উপর দিকে উঠতে শুরু করলো, ঠিক হলিউড সিনেমার শুটিংয়ের মতো। মনে হলো কেউ তার পিঠে একটা দড়ি লাগিয়ে উপর দিকে টানছে। শুধু ডিফারেন্সটা হলো তার পিঠে কোনো দড়ি লাগানো নেই। অন্ধকার হলেও এতটুকুনি বুঝতে আমার কোনো প্রবলেম হলো না। বাচ্চা ছেলেটি আমাদের দুজনের সামনে হাওয়ায় ভাসছে, আর এক অদ্ভুত অগ্নিশিখা গোল করে ঘুরে যাচ্ছে তার চারিদিকে। ঠিক যেমন পৃথিবী আর বাকি গ্রহরা মিলে সূর্যকে প্রদক্ষিণ করে, ঠিক তেমন। আমার সামনে থেকে ড্রাইভারটা তার বন্ধুর মৃতদেহ ছেড়ে ভয়ে চিৎকার করতে করতে গাড়িতে ঢুকে গাড়ি চালিয়ে দিল। গাড়ির দরজাগুলো খোলা অবস্থাতেই সে গাড়িটাকে নিয়ে প্রাণপণে পালিয়ে যেতে যাচ্ছিল হয়তো, কিন্তু কিছু দূর গিয়ে গাড়িটা থেমে গেল। আর অদ্ভুতভাবে গাড়ির খোলা দরজাগুলো একা একাই বন্ধ হয়ে গিয়ে যেন লোকটাকে ভিতরে বন্দি বানিয়ে নিল।
লোকটা ভিতরে প্যানিক হয়ে চিৎকার করছে আর দরজা খোলার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে আমার ব্রেন জাস্ট কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি এক মনে তাকিয়ে আছি বাচ্চাটার দিকে। তখনও সে আমার মাথার উপরে ভাসছে, আর তাকে পোষ্য জন্তুর মতো ঘিরে থাকা আগুনের শিখাগুলো আরো তীব্র হয়ে উঠেছে। ফোঁস করে এক অদ্ভুত আওয়াজ আসছে তাদের থেকে, যেন তারা শিকার খুঁজছে, আর মালিকের এক ইশারা পেলেই তারা ছিঁড়ে খেয়ে নেবে তাদের শিকারটাকে। বাচ্চাটা হাওয়ায় ভেসে থাকা অবস্থায় কনস্ট্যান্টলি দেখে যাচ্ছে গাড়িটার দিকে। এসব চলতে চলতে আচমকাই তার আগুনের শিখাগুলো গিয়ে আছড়ে পড়লো গাড়িটার ওপর। তারপর পুরো গাড়িটা দাউ দাউ করে আগুনে জ্বলে উঠল। তীব্র আগুনের আলোয় আমার পাশে পড়ে থাকা সেই লাশটাকে পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিক তখনই বীভৎস জোরে আওয়াজ করে সেই গাড়িটা ব্লাস্ট করে কালো ধোঁয়া আর আগুন মিশে গেল আকাশে। তারপর সেই আগুনের শিখাগুলো গাড়িটাকে ছাড়খাড় করে দিয়ে বাধ্য জন্তুর মতো আবার ফিরে এলো নিজের মালিকের কাছে, আর আবার তাকে ঘিরে প্রদক্ষিণ করতে করতে একটা বড় আগুনের গোলক তৈরি করলো। তারপর ধূমকেতুর মতো আছড়ে পড়লো পাশের ক্ষেতে। কিছুটা এগিয়ে যেতে সেই ছেলেটি পিছন ঘুরে তাকালো আমার দিকে। আগুনের শিখাগুলো এখন আর নেই, কিন্তু তার সমস্ত শরীর দিয়ে যেন এক অদ্ভুত আলো ছড়াচ্ছে, আর সেই আলোয় আলোকিত হয়েছে দিক বিদিক। তাকে বললাম, কে তুমি? সে আমাকে উত্তর দিল না, বরং আমাকে ইশারা করে আমার পিছনের দিকে দেখালো। যেই না উল্টে মুখ ঘুরিয়ে দাঁড়ালাম, আমি অবাক হয়ে গেলাম সামনে দেখে। দেখলাম আমি আমার বাড়ির সামনে ডিএইচ রোডের একদম ওপরে দাঁড়িয়ে আছি। অবাক হয়ে যেই পিছনে ঘুরলাম, দেখলাম কোথায় আর ধান ক্ষেত আর কোথায় সেই ছেলেটি, সব যেন একটা স্বপ্নের মতো উধাও হয়ে গেছে। আর আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনের মেন রোডটায়। রাস্তাঘাটে কয়েকটা কুকুর আমাকে দেখে চিৎকার করছে ঠিকই, কিন্তু অদ্ভুতভাবে কেউই ভয়ে কাছে আসছে না। ভেবে উঠতে পারলাম না এটা কি করে সম্ভব। জাস্ট কিছুক্ষণ আগেই তো আমি সরিষার কাছাকাছি ওই জায়গাটাতে ছিলাম, সেখান থেকে এত দূর অবধি আমি এলাম কি করে? তারপর রিপিট টেলিকাস্টের মতো পুরো ঘটনাটা আমার ব্রেনে অটোপ্লে হয়ে উঠল, আর সেগুলো মনে পড়তেই মাথা ধরে রাস্তায় বসে পড়লাম। পকেট থেকে মোবাইলটা নিচে পড়ে গেল। দেখলাম 1:11 বাজে। ফোনটা তুলে পকেটে ঢুকিয়ে বাড়ির দিকে এগোলাম। যেটা হয়েছে সেটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি এবার থেকে বিশ্বাস করব যে ভগবান সত্যিই হয়, আর দরকার অনুযায়ী সে পৃথিবীতেও নেমে আসে। আর সত্যি তার যায় আসে না যে কে তাকে মানে আর কে তাকে মানে না।